সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকশো কর্মচারী বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেছেন। দুপুরে এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে। কর্মচারীরা জানান, তারা কর্তৃপক্ষের কাছে স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এছাড়া যেসব কর্মচারীরা কোভিড, ডেঙ্গু, রানা প্লাজার ধস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করেছেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, একই সঙ্গে প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়স্বজনদের চিকিৎসার খরচ ৫০% ছাড় দেওয়ার দাবি জানানো হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারী স্মৃতি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। সে সময় জুলাই মাসে মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি, তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আমাদের দাবি পুরোপুরি বাস্তবায়ন তো হয়ই নাই। এপ্রিল মাসের ২ তারিখ থেকে যে পরিমাণ হ্যারাসমেন্ট আমাদেরকে করানো হয়েছে, এইটা কৈফিয়তটা কে দিবে? আমি আপনাদের সামনে আস্তে 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 যে কথা শোনেন, এখানে হসপিটাল কর্তৃপক্ষ আছে, কথা শোনেন আগে মনোযোগ দিয়ে। আমি স্যারের সব কথাই মেনে নিচ্ছি, স্যারের সব কথাই যুক্তি আছে, কিন্তু সর্বপ্রথম আমার কথাটা শুনতে হবে, যেটা আমাদের সবার কথা। ২রা এপ্রিল প্রথম রোজাতে আমরা এই আন্দোলনটা করি। এই আন্দোলনের সূত্রপাত এমনি এমনি হয়নি। তিনবার কাগজ দিয়ে আমরা রিফিউজ হয়েছিলাম, একবার না, দুইবার না, 3বার। একটা মানুষ যখন 3বার রিফিউজ হয় তখন কিন্তু তার আর কোনো কিছু করার থাকে না। হ্যাঁ, আমরা খুব সুন্দরভাবে এই ধর্মঘটটা যখন 3 তারিখে পালন করি, তখন আমাদের শ্রদ্ধেয় আমাদের আনোয়ার কাদের নাজির স্যার, আমাদের সবার প্রিয় শাহ স্যার আমাদের মাঝে উপস্থিত হন। তখন হ্যাঁ, ম্যাডামও উপস্থিত ছিলেন, আমি বলতে ভুলে গেছি, ম্যাডামও সেখানে উপস্থিত ছিলেন। তখন আমরা তাদের কাছে ওই মুহূর্তে কিছু দাবি দেওয়া পেশ করি। সেই দাবি দেওয়াগুলো আমার কাছে লিখিত আছে, এই যে তার প্রমাণ। এবং এখানে আমাদের ম্যাডাম রসওয়ার্কার চৌধুরী এবং আমাদের সবার প্রিয় স্যার আনোয়ার কাদের নাজিম স্যারের সইও আছে এই দাবির পাশে। তখন আমাদের এই দাবিটা ছিল এমন, বেতন প্রতি মাসে ৫ থেকে ৮ তারিখের মধ্যে প্রদান করতে হবে। প্রতি বছর সকল কর্মকর্তাদের বেতন আমরা ২০ থেকে ৩০% লিখেছিলাম। আমাদের স্যার নাজিম স্যার আমাদের অনুরোধ করে বলেছেন, এটা তোমরা ২০ থেকে ৩০ না, ১০ থেকে ২০ করো। আমরা সবার সম্মতিক্রমে স্যারের কথা অনুযায়ী সেটা ১০ থেকে ২০% করেছিলাম। এরপরে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এবং পূজায় বেতনের ৫০% দিতে হবে, এটা ছিল তখন আমাদের মূল বেতন। আমরা এটা উল্লেখ করে সবার সামনে বলেছিলাম, সেই ভিডিওটা এখনো আমার কাছে আছে। আমরা মূল বেতনের 50% বেতন বলেছিলাম। তখন আমরা সত্যি কথা বলি, আপনাদের এখানে সবাই সাক্ষী, আমরা তখন বেসিক গ্রস বেতন এগুলো আমরা কিছু জানতাম না, আমাদের এই বিষয়ে কোনো ধারণা ছিল না, কারণ হসপিটাল কর্তৃপক্ষ এই বিষয়গুলো কখনো আমাদের সামনে আনেনি, আমরা জানতাম না। এর জন্য আমাদের তখন হিসাব ছিল, আমার বেতন এত, আমি পাবো এত, এটাই ছিল আমাদের হিসেব। সেই অনুযায়ী আমরা একটা দাবি করেছিলাম। তো সেখানে মূল বেতনের ৫০% ছিল আমাদের বেতন বোনাস। এরপরে ছিল ডে কেয়ারের ব্যবস্থা, আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে। সকল কর্মকর্তা কর্মচারীদের পরিবারের ও আউটডোরে টেস্টে 50% ডিসকাউন্ট করতে হবে এবং ভর্তি অবস্থায় হাসপাতাল দিলে 100% ব্র্যাকেটে আমরা স্টাফ উল্লেখ করে দিয়েছিলাম, মানে যারা আমরা নিজেরা নিয়োজিত থাকবো তাদের ডিসকাউন্ট করতে হবে। আর ছিল সিনিয়র স্টাফদের সর্বনিম্ন, মানে সিনিয়র স্টাফ নার্সদের সর্বনিম্ন বেতন হইতে হবে 15,000 টাকা। 9 নাম্বার ছিল জুনিয়র অফিসারদের সর্বনিম্ন বেতন হইতে হবে 15,000 টাকা। 15,500 আমাদের ছিল না, আমরা মিথ্যা বলবো না, স্যারের দাবিতে 15,500, আমরা 15,000-ই চেয়েছিলাম। 500 বাড়ায় দেওয়া হয়েছে। ওয়ার্ড বয়, টলিম্যান, সিকিউরিটি সর্বনিম্ন বেতন করতে হবে 12,000 টাকা। তখন এই দাবিতে 12,000 টাকা ছিল। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, সেলসম্যানদের সর্বনিম্ন বেতন হতে হবে 15,000 টাকা। এটা ছিল আমাদের তখন দাবি। এর পরিপ্রেক্ষিতে যখন আমরা এই দাবিটা পেশ করি, তখন থেকে আমাদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রতিশ্রুতির মধ্যে সর্বপ্রথম যেই
বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ডিসকাউন্টের ব্যাপার। যখন আমরা কোনো স্টাফ এরপরে ডিসকাউন্টের ব্যাপারে উপরে অনেকবার যাই, আমরা বারবার উপরে এটা অনুরোধ করি যে স্যার আমাদের এটাকে খুব সহজভাবে করে দেন, যাতে আমরা গেলেই ডিসকাউন্টটা হয়ে যায়। আমাদের কাজগুলো খুব ইজি ভাবে করে দেন। আমাদের একটা ডিসকাউন্ট করার জন্য 10 তলায় গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে আমাদের কাউন্টারে কে বসে। স্যার যেমন আমাকে বললেন, সবাই ডিসকাউন্ট পেয়েছেন, আমি ডিসকাউন্ট পাইনি এমন কিছু জিনিসও আপনাদের সামনে তুলে ধরতেছি। আর ডিসকাউন্টের ব্যাপারটা আমি আপনাদের বলি, যখন আমরা ডিসকাউন্ট 50% চাই তখন আমরা উল্লেখ করে দিয়েছিলাম ডেঙ্গু এবং সিবিসি ছাড়া প্রতিটা টেস্টে আমাদের 50% ডিসকাউন্ট করতে হবে। এটা সবার মনে আছে? এটা এইচআর ডিপার্টমেন্টের মনে আছে। আমরা সিও স্যারের সাথে এটা নিয়ে কথা বলেছিলাম। এই যে টেস্টের কাগজ আমার কাছে আমি রেখে দিয়েছি, যেমন 100% বোনাস অনেকে পেয়েছে, এটা আমি অস্বীকার করবো না, কিন্তু এই 100% বোনাস নিতে আমাদের ভোগান্তির শিকার হইতে হয়েছে। কেন বলি, একটা বিল যখন হয়, আমরা স্টাফ, আমরা এখানে চাকরি করি, ভর্তি হয়ে এতটুকু সেবা তো আমরা প্রাপ্য যে একটা প্রতিষ্ঠানের ডিউটি ম্যানেজাররা আমাদের ফাইলে কখনো দৌড়ায় না। আমি এই দাবিটা সিও স্যারের কাছে করেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। আমার সাথে সবাই ছিলেন, এইচআর ডিপার্টমেন্ট ছিলেন। আমি তখন বলেছিলাম, স্যার আপনি ডিউটি ম্যানেজারদের অবগত করেন, যখন কোনো স্টাফ ভর্তি হবে যাতে কেউ 2 নাম্বারি করতে না পারে, সঙ্গে সঙ্গে তারা এটা তদারকি করবেন এবং এদের বিল তারা নিজ দায়িত্বে প্রদান করতে সাহায্য করবেন। কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। এরপর অন্যান্য ডিসকাউন্টে যখন করার জন্য যখন আমরা উপরে যাই, এই কাগজটা ফেলে রেখে আসতে হয়, তবে হবে সে আশায় বসে থাকতে হয়। আমি এখন যে কাগজটা আপনাদের দেখাবো, এই কাগজের ডিসকাউন্ট এখন পর্যন্ত হয়নি। আমি এইটা দিয়ে 3 ফোন দিয়েছি টিপিএ ভাইকে, যে ভাই এটা কেন 50% হচ্ছে না, আমাদের দাবির মধ্যে তো ডেঙ্গু আর সিবিসি নাই, কারণ এটা সরকারি রেট, আমরা এটা চাই না। এইটাতে এখন পর্যন্ত ডিসকাউন্ট হয়নি, আর সবদি এইটাতে কোনো ডিসকাউন্ট হয়নি, এটা এখন আমার কাছে আছে। এভাবে আমাদেরকে এই যে হ্যারাসমেন্ট গুলো করানো, এটার কারণ কি? দাবিতে উল্লেখ প্রতিটা স্টাফ যাবে কার্ড দিয়ে 100 টাকার ওপিডি কাটতে পারবে। আমি এখন প্রমাণ করে দিতে পারবো, আমি কার্ড নিয়ে যাবো 100 টাকার ওপিডি আমার হবে না, 300 টাকায় আসবে। আমি বারবার বললাম, আমি সবার পক্ষ থেকে বারবার বললাম, স্যার আইটিতে বলে দেন, আইটিতে বলে দেন, আমরা সবাই দিয়ে দিই। আইটিকে নিয়েও আমি 10 তলায় গেলাম, আইটি জিতু সাহেব ওখানে উপস্থিত ছিলেন কিবরা ভাইয়ের সামনে, সেটাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই তো গেল সাময়িক সমস্যার কথাগুলো। এরপরে আসি দাবি দেওয়ার কথাগুলো নিয়ে। দীর্ঘ 3 মাস আমরা উপরে বিভিন্ন ডিপার্টমেন্টের অনেকেই গিয়েছি। আমাদের সবসময় আমাদের সাথে আলোচনা করেছেন এইচআর ডিপার্টমেন্ট, আমাদের সিও স্যার। আমরা সিও স্যারের সাথে সবসময় কথা বলেছি। সিও স্যার সবসময় আমাদের বলেছেন যে আমাদের দোয়ার তোমাদের জন্য খোলা, আমরা 1 বার না 10 বার বসবো। আমার মনে হয় আমরা 50 বার বসছি, কিন্তু বেতনের কোনো সুরা হয়নি। আমরা যে 15,000 টাকা দাবি করলাম, এই 15,000 টাকা আমরা বেসিক করলাম না মূল বেতন করলাম, এইটা কখনো আমাদের কর্তৃপক্ষ ডাক দিয়ে জিজ্ঞেস করেনি। আমরা তো ভুল হইতেই পারি, কিন্তু আপনারা কেন ভুল হইলেন? আপনারা কিন্তু সেই 15,000 টাকার উপরেই আমাকে বেসিক তৈরি করলেন। আপনি সার্ভিস রোল দেখাচ্ছেন, কিন্তু আপনি বেতন কাঠামো সার্ভিস রোলের আন্ডারে নিচ্ছেন না, আপনারা নিচ্ছেন আগের কাঠামোতে। আমরা তো সেটাও বলেছিলাম দাবির মধ্যে যে আমাদের যদি আগের কাঠামোতে রাখতে চান আমরা সেটা তো রাজি, যদি আমাদের সার্ভিস রোলের আন্ডারে আনতে চান সেটা তো আমরা রাজি। সেটার প্রস্তাবনাও আমরা আপনাদের কাছে দিয়েছি, 1 বার না অনেকবার দিয়েছি। আপনারা 10% হারে আমাদের বেতন বাড়াবেন এই প্রতিশ্রুতিও বারবার দিলেন, কিন্তু সার্ভিস রোলের ড্রাফট কাগজেও আমি 5% দেখছি। যখন আমি বেতন অবকাঠামো চেক করতে যাই তখন আমি 5% দেখছি। কারণ বেতনের বেসিকই ঠিক ছিল না। প্রথম যেটা একটা দেওয়া হইলো, পরের বার যেটা পাইলাম সেম টু সেম। আমার কাছে এখনো প্রমাণ আছে, আমার কাছে না, আপনাদের সবার কাছেই প্রমাণ আছে, আপনারা তো দেখছেন পুরো একই কপি। এই যে 3 মাসে এত কিছু করলো আমাদের সাথে, আজকে এই দিনে এসে আমরা তো এই পরিস্থিতিতে দাঁড়াইতাম না। আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, আমরা এনাম স্যারকে ভালোবাসি। আমার মনে হয় এনাম স্যারের জন্য এখানে দোয়া করেন এমন কোন স্টাফ খুব কম পাওয়া যাবে, কারণ আমাদের স্টাফরা মোটামুটি মোটিতে গেলে পাওয়া যায়।
আর আমরা সবাই জানি আমাদের স্যারের অবস্থাটা কি। স্যারের জন্য মন থেকে দোয়া, এটা আমাদের সবসময় থাকবে। কিন্তু স্যার তো কখনো বলে নাই, আমি শুনি নাই যে আমার শ্রমিকদের ঠকাও, এটা আমি কখনো শুনি নাই। আমি ওনার অনেক প্রোগ্রামে গেছি, আমি ওনার অনেক জায়গায় গেছি, কিন্তু আমি কখনো এগুলো শুনিনি। আমাদের এলাকায় যখন উনি আসছেন আমি ওনার কথা শুনছি, ওনার কথা শুনে সবাই মুগ্ধ হয়েছেন। কিন্তু এই যে আমাদের সাথে যে প্রতিশ্রুতি বারবার ভঙ্গ করা হলো, এটা কেন করা হলো? আজকে আপনারা আমাদেরকে একটা বেতন অবকাঠামো জানাই দিলেন, আমরা পরশু দিনে আপনাদেরকে একটা বেতন অবকাঠামো দিয়ে পাঠাইছি। আমাদের সামনে এইচআর ডিপার্টমেন্ট আপনাদেরকে জানাইলো, আপনারা আগামীকাল গতকাল সকাল 10টার মধ্যে আমাদের কিছুই জানাইলেন না, ইভেন আমাদের সাথে কেউ যোগাযোগ করলেন না। আমরা আবার আপনাদেরকে প্রেস মিটিং করে 1 ঘন্টার আগে বেতন দিলাম, আপনারা সেটাও আমাদের মানলেন না। আপনারা আমাদেরকে আরেকটার সময় আমাদের সাথে যোগাযোগ করলেন, আমরা কেউ যেতে রাজি হইনি। আমরা সবাই বলেছি আপনারা আমাদের কাছে এসে আমাদের পক্ষটা বুঝুন, আমাদের কাছে এসে আমাদের সমাধানটা করে দেন। মালিক পক্ষের কাছে এটাই তো আমাদের চাওয়া, আমরা তো আপনাদের কাছে আর কিছু চাই না, সেটাও আপনারা করলেন না। আপনারা একটা দাবির কাগজ রাতের বেলা সমাধানদের কাছে দিয়ে দিলেন কেন? আপনারা যদি আমাদেরকে ভালোবেসে, ম্যাডাম সবসময় বলে আমরা তার সন্তানের মতো, সন্তানের কাছে মায়ের আসতে দোষ কি? মা তার সন্তানের কাছে আসবে, এখানে কোনো দোষ আছে? ম্যাডাম আমাকে একটা ধমক দিলে আমি চুপ হয়ে যাবো, ম্যাডাম আমার সামনের সাথে ধমক দিতে হবে, কিন্তু সেটা হচ্ছে না। এই 3 মাসে মিনিমাম 20 বার স্যালারি স্কেল পাল্টানো হয়েছে আমার কাছে না, সবার কাছে। এখানে তো সবাই শুনতেছে। আজকে 20টা স্যালারি স্কেল শেষ করার পরে রাতে রাতে একটা স্কেল দেওয়া স্যালারি স্কেল দেওয়া হইলো, তার সর্বশুরুতে যেটা করা হয়েছে। আর অডিটোরিয়ামের কথা যেটা বলি, অডিটোরিয়ামে আমরা কেউ কিন্তু ওই সার্ভিস রোলের কাগজে সই করার উদ্দেশ্য করে কেউ সই করছিলাম না। আমরা ওখানে উপস্থিত ছিলাম, এই কারণে আমরা সই করেছিলাম যে আমরা কারাগার ওখানে উপস্থিত আছি। তাহলে এই যে আপনারা এতদিন পরে এসে আমাদেরকে সার্ভিস রোলের কাগজ দিচ্ছেন, সার্ভিস রোলের আন্ডারে যদি আমাদের নিতে হয় তাহলে আপনাকে সরকারের পে স্কেল আপনি নিয়ে আসেন, আপনি আগের অবকাঠামো রাখেন। আমরা তো আপনাদের কাছে এতটুকু চেয়েছিলাম। আমরা 2টা পথ আপনাদের কাছে দিয়েছি, যেখানে একটা আপনারা মানবেন আমাদের সাথে বসে, এটাই আমাদের চাওয়া। কিন্তু আপনারা এতদিন আমাদের এই যে সার্ভিস রুল, এই যে আমাদের জেনারেল রুল, আমরা যেগুলো যতদিন জানতাম, আমরা ততদিন জানতামও না সার্ভিস রুলের কথা। এখন আমাদের কথা হচ্ছে, আমরা আগেও বলেছি এখনো বলছি যে আমাদের যে 2টা দাবি পেশ করা হয়েছে, আপনারা কোনটা মানবেন, কোনটা কিভাবে মানতে হবে, এটার খোলাসাটা আমাদের সবার সামনে করতে হবে। কারণ আমরা এটাকে নয় রাখবো। এখানে তো প্রতিটা মানুষ ঘাম ঝরাচ্ছে, প্রতিটা মানুষ এই রোগীর সাথে দাঁড়ায় আছে। এরকম কষ্ট আমরা কতদিন করবো? আমরা কোনো রোগীকে কষ্ট দিতে চাই না, আমাদের কথা শুনে রোগীর লোক খাবে, এইরকম কর্মবিরতি আমরা দিতে চাই না। আমাদের প্রতিশ্রুতি এখানে আমাদের পরের মতো পরে আপনারা সবাইকে শান্ত করুন, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি খুব ছোট্ট করে এই কথাগুলো জবাব দিয়ে যাব, সত্য মিথ্যা প্রপারলি যাচাই করব। আমি যা বলেছি প্রমাণ সাপেক্ষে সবকিছুর যাচাই বাছাই হবে, এবং এই বিষয়ে আমি অনেক কঠোর হব। যারা আপনাদেরকে দাবি দেয় নাই তাদের বিষয়ে আমি অবশ্যই কঠোর হব, কিন্তু মনে রাখতে হবে আমার কঠোরতা সবার জন্য সমান। আমি কোনো পার্সিয়ালিটি করব না, যারা কাজে ব্যাঘাত ঘটাবে সবার জন্য সমান। অডিটোরিয়ামে বসে আপনাদেরকে আমি আহ্বান জানাই, আপনাদের সামনে আমি প্রতিশ্রুতি দেই, আমরা অডিটোরিয়াম থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা কাগজ নিয়ে আসেন, এসে বলেন যে যেগুলা আমরা বলেছি, অ্যানাউন্সমেন্ট যেগুলো দিয়েছি ওইগুলা লিখিত আকারে দিতে। আপনি যে বললেন লিখিত আকারে আপনি নিজে নিয়ে আসছেন, আপনি নিজে নিয়ে এসে আপনি আমাদের কাছ থেকে সাইন নিয়ে গিয়েছেন, এখন বলতেছেন আপনারা উপরে ছিলেন দেখে আপনারা ওইখানে সাইন করেছেন। দাঁড়ান, আমি শেষ করি। আমার অফিসার আপনারা আসেন,
এসে আমাকে এত মোটা একটা কাগজ দিয়ে যান, বলেন যে ডিপার্টমেন্টের সবার সাথে আপনারা কথা বলেছেন। এটা বলার পরে আপনারা বলেছেন ডিপার্টমেন্টের সবাই এখানে নাম এবং স্বাক্ষর দিয়েছে। এটা আমাদের ডিপার্টমেন্ট উপস্থিত ছিল সবাই, এটার প্রমাণ আমরা দিয়েছি। আমার কথা শুনুন আগে, উপস্থিত যেহেতু ছিল, সিদ্ধান্ত উপস্থিত মানুষের, ডিপার্টমেন্টের, এগুলো আমার না, এগুলো আপনাদের কাছ থেকে আসা, আপনাদের দেওয়া দাবি এগুলা, এটা মন গড়া কিছু না। আপনাদের দাবি আমরা শুনে আমরা ওইভাবেই লিখিত দাবিগুলোর উপর কাজ করেছি। আপনাদের স্বাক্ষর ছিল এখানে, বললেই হবে না যে এখানে উপস্থিত ছিল দেখে বলা হচ্ছে যে এখানে স্বাক্ষর করা হয়েছে। ওইখানে আপনাদের সাথে আমাদের কথোপকথন হয়েছে, চাক্ষুষ সাক্ষী আছে, কি কথা হয়েছিল। এখনো যদি এই কথা বলেন, আমি ভাববো আপনারা বিবেচনা করতেছেন না। আমি বলতেছি, আমি প্রমাণ সাক্ষী সহ সব দিয়ে যাচ্ছি, এটা আপনারা নিজেরা বিবেচনা করে দিবেন। আমি সব কাগজ হ্যান্ড ওভার করে দিয়ে যেতেছি এখানে, আপনারা আগে দেখে নিবেন। কেউ মুখের কথায় প্ররোচিত হবেন না, ডকুমেন্ট দেখে নিজেরা সত্য যাচাই করে তারপরে কথা বলবেন। এখানে যদি আমারও কোনো ভুল হয়ে থাকে, আমি ওইটার জন্য কাজ করব। আমি মনে করি আপনাদের দাবি যা দিয়েছিলেন ওই অনুযায়ী আমি সমাধান করে দিয়েছি। যতটুকু সমাধান হয় নাই আমি বলেছি আপনাদেরকে আসতে। স্যালারি স্কেল যেভাবে তৈরি করা হয়েছে এইচআর ডিপার্টমেন্ট থেকে, যদি এইচআর ডিপার্টমেন্ট এখানে ফেল করে থাকে, আমি গতকাল অ্যানাউন্স করে দিয়েছি এইচআর ডিপার্টমেন্ট আগের নিয়মে চলবে না, নতুন নিয়মে আমরা চালাবো। আমরা এই জিনিসটাকে সংশোধন করতে চাই, নিয়মের মধ্যে আনতে চাই। আমি ডিপার্টমেন্টের সাথে কয়েকবার বসেছি, আমি ওইখানে হাতে কলমে কাজ করি না, আমার কাজ হচ্ছে এগুলা পর্যবেক্ষণ করা। আপনারা নার্সরা যে কাজ করেন ওটা অবশ্যই আমি যে করতে পারবো না, একটা ডাক্তার অপারেশন করে ওটা আমি অবশ্যই যে করতে পারবো না। এইচআর এর কাজ যেটা, ওটা আমি করতে পারলেও পুরাটা আমার আয়তার মধ্যে ছিল না, কিন্তু কারেকশন যদি করতে হয় অবশ্যই আমি সেখানে ইন্টারফেয়ার করব। আমি আবারও বলতেছি, ভালো মতো বুঝে নেন সবকিছু, তারপর আমরা আলোচনা করব। কি বলে আপনারা কর্তৃপক্ষ পরবর্তী কথা বলবে, ওই পুরানো নিচ্ছে না।
পুরানো ডায়লগ, পুরানো যে কথা বলতেছে ওনারা বলতে সেটা পুরনো না হয়, ওরা কোনো কথা নিচ্ছে না। এখন এইখান থেকে কাল আমাদের দাবিটা না আদায় পর্যন্ত ওনারা এখানে আন্দোলন চালিয়ে যাবে। কোনো আশ্বস্ত হচ্ছে না, হচ্ছে না। একটা লাইভ দিন আমরা ছোটো